হ্যালো ইব্রান, আসসালামু আলাইকুম। আশা করছি দেশের যে প্রান্ত থেকেই যে যেখান থেকেই আমার ভিডিওটি দেখছো সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। আলহামদুলিল্লাহ আমিও তোমাদের অনেক ভালো আছি। তো বরাবরের মতো আমার চ্যানেল সামিরাস লাইফস্টাইল ব্লগ থেকে আমি সামিরা তোমাদের সবাইকে অনেক অনেক শুভেচ্ছা ও ভালোবাসা জানিয়ে ঢাকা থেকে আজ নতুন আরও একটি ডেইলি ব্লগ উপস্থাপন করছি। আশা করছি আজকের ভিডিওটা তোমাদের খুব ভালো লাগবে। দুপুরবেলা খাওয়া দাওয়া করে আপার বাসায় চলে এসেছি। এসে দেখি আপা টেবিলের উপরে অনেক মজার মজার খাবার রেখেছে, বিশেষ করে বিবিখানা পিঠা। এই বিবিখানা পিঠাটার যেমন নাম তেমন কাজ, মানে বিবিদের মতোই এটাকে আগ লাগলে বানাতে হয়, রাখতে হয়। তো আপা আর হচ্ছে আমার মা, আব্বা ছিল, আমার দুলাভাই ছিল, সবাই মিলে গ্যাসের চুলায় পিঠাটাকে বানিয়েছে। আর অনেক বড় সাইজের পিঠা বানিয়েছিল, সেটাকে কুটি কুটি করে কেটে ছোট ছোট টুকরা করা হয়েছে, কারণ অত বড় আসলে খাওয়া যায় না। আর খেতে কিন্তু ভীষণ মজা হয়েছিল। আমি যদি তখন থাকতাম তাহলে তোমাদের সাথে ভিডিওটা শেয়ার করতে পারতাম। এক এক অঞ্চলে এক একটা খাবার কিন্তু বিখ্যাত। ঠিক আমাদের বিক্রমপুরে কিন্তু এই বিবিখানা পিঠাটা বিখ্যাত। শুধু আমাদের বিক্রমপুরেই না, আমি বলবো অনেক দেশেই কিন্তু এই বিবিখানা পিঠাটা খেতে পছন্দ করে, আবার বিভিন্নভাবে কিন্তু তারা বানিয়েও থাকে। কিন্তু আমাদের বিক্রমপুরের যে অথেন্টিক বিবিখানার রেসিপি, সেটা কিন্তু আদৌ আমি অনেককেই দেখি নাই যে তারা ফুলফিলভাবে বানিয়েছে। তোমরা যদি অথেন্টিক রেসিপিটা দেখতে চাও বিবিখানা পিঠার, তাহলে কিন্তু কমেন্টস করে জানিও। চেষ্টা করবো আমি একদিন তোমাদের জন্য বানানোর। আমি গতকাল যে মুরগি মাছ ম্যারিনেট করে রেখেছিলাম যে আমার ভাগ্নে জামাইদের খাওয়াবো, তো ওদের বাসায় যেতে বলেছিলাম। কেউ এখন যেতে পারবে না, কারণ সবাই ব্যস্ত। মানুষ আসলে এমন একটা প্রাণী, আজ এখানে তো কাল ওখানে। তো দেখতে দেখতে 13-14টা দিন কীভাবে যেন চোখের পলকে চলে গেল, আর ওদের যাওয়ারও সময় হয়ে গেছে। তো আমি ফোন দেওয়ার পরে বললো যে আসতে পারবে না, আর আমি এগুলো ম্যারিনেট করে রেখেছি ওদের খাওয়ানোর জন্য, সেগুলো ওদের না খাইয়ে কি ছাড়বো? ওরা যেতে পারবে না তো কি হয়েছে, সব কিছু নিয়ে কিন্তু আমি আমার আপার বাসায় চলে আসছি। শুধু আমি না, আমার ফুল ফ্যামিলি চলে আসছে। যেহেতু ও চলে যাবে, আমার মেয়েদের তো খুবই মন খারাপ যে বড় আপু চলে যাবে। মেয়েদের তো অনেক মন খারাপ যে ওর বড় আপু চলে যাবে। তো সব কিছু নিয়ে সবাইকে নিয়ে আপার বাসায় চলে আসছি। আর এসে কিন্তু প্রথমে আমি মাছ ভেজে দিয়েছি। তো মাছ দেখলেই সবাই খুব মজা করে খেলো। আর মাছের সাথে আমি একটা বাসায় সস করে দিয়েছি, সেটা হচ্ছে কাঁচামরিচ, লেবুর রস আর একটুখানি চিনি সয়া সস দিয়ে একটা সস করেছি। এই সসটা দিয়ে খেতেও খুব মজা হয়েছে। তো আমার ভাগ্নে জামাই বলছিল যে মাছটা তো এমনিতে খুব মজা লাগছে, তবে সস দিয়ে খাওয়ার পরে আরও ভালো লাগছে। এরপরে আমি কিন্তু চিকেনটাও ভেজে দিয়েছি। আর জুইয়ের হাজব্যান্ডকেও আসতে বলেছিলাম, কিন্তু আজ ট্রেনিং নিচ্ছে, দেখা যায় সেখানে যাওয়া আবার আসা আর এসে আসলে বের হতে ইচ্ছে করে না। গতকাল আমি যে হাঁসের মাংস ছিটরুটি পিঠা বানিয়েছিলাম, তখন ওদের আসতে বলেছিলাম, অনেকবারই বলেছিলাম ফোন দিয়ে। আমাকে বারবার রিকোয়েস্ট করেছে যে আন্টি এখন থাক, এখন আসতে পারবো না, মানে খাওয়া দাওয়া করে শুয়ে পড়েছে, অনেক ক্লান্ত থাকে তো। তারপরে কি করব, বাসায় ওদের জন্য পাঠিয়ে দিয়েছিলাম ছিটা রুটি, হাঁসের মাংস, আজকেও মাছ, তারপর হচ্ছে 1 পিস চিকেন, এগুলো আর কি তাদের জন্য পাঠিয়ে দিয়েছি। তো আমি ভাজার পরে সবাই খুব মজা করেই খেয়েছে। আর সত্যি কথা, আমি যেটা বানাই আমার ভাগ্নি জামাইরা সবাই খুব পছন্দ করে। তুমি একটা জিনিস খেয়াল করেছো, আমি কিন্তু প্রায় সময় ভিডিওতে বলতাম যে আমি এই যে ইউটিউবে যে কাজ করছি, একমাত্র এটা সাপোর্ট করে হচ্ছে আমার ভাগ্নি জামাই, আমার বান্ধবী, হাতে গোনা 3-4টা প্রাণী, আর কেউ না কিন্তু। তো তোমরা অবশ্যই তার প্রমাণ পেয়ে গেলে। এই যে দেখো, আমি যখনই ভিডিও করতে যাই, আমার ভাগ্নি জামাই, আমার ভাগ্নি, তারপর হচ্ছে আর কি আমার এই যে পিচ্ছি পাচ্ছি ভাগ্নারা, ওরা কিন্তু খুব মজা পায় আর দেখা যায় হাই হ্যালো দেয়। আর এই যে আমার দুলা ভাই, আমার বাবা মা, আমার হাজব্যান্ড, মানে এরা যে কি পরিমাণ বিরক্ত হয় যে আমি কেন ভিডিও করি। এক সময় ভাবি আসলে কেন আমি ভিডিও করি, কেন যেন ছাড়তে পারি না। অনেক কিছুই বলে আমার হাজব্যান্ড, আমার আব্বা, যে এটা নিয়ে অনেক কিছুই আমাকে আর কি বুঝায়। তো কতদিন কিন্তু আমি ভিডিও করিও নেই, ছেড়ে দিয়েছিলাম তাদের কথা শুনে, কিন্তু আবার কেন যেন কোন টানে ছুটে আসি কিচ্ছু বুঝি না। তো আমার প্রিয় বন্ধুরা, আমি কিন্তু তোমাদের টানে বারবার ছুটে আসি। যাই হোক, এতক্ষণ ধরে আমি জানি না কে কে আমার সাথে আছো, তো আমি বলবো প্লিজ ভিডিওটিতে একটি লাইক দিয়ে এরপর সম্পূর্ণ ভিডিওটি দেখো। আর যারা আজকে আমার চ্যানেল নতুন ভিজিট করছো, তো তোমাদের কাছে যদি দেখতে দেখতে ভিডিওটির কোনো একটি অংশ ভালো লেগে যায়, সেই অংশটির জন্য হলেও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার সাথেই থেকে যেও। সাথে থাকা ছোট্ট বেল বাটনটি অল অন করে দিও, এতে করে আমি যখন কোনো নতুন ভিডিও আপলোড করব, সবার আগে নোটিফিকেশান তোমার কাছে পৌঁছে যাবে। চাইলে কিন্তু তুমি তোমার সুযোগ মতন যে কোনো সময় দেখে নিতে পারবে। আর অলরেডি যারা যারা এই কাজটি করেছে, তোমাদের জানাই অসংখ্য ধন্যবাদ। তো আমি কিন্তু বাসায় যেতে চেয়েছিলাম, আপা যেতে দিল না, সবাই বলছে থাকার জন্য। কি আর করব, রাতটা সবাই কিন্তু একসাথেই কাটিয়েছি।
গল্প করে কাটিয়েছি, ঘুমিয়েছি একদম ভোর 4টায়। এরপর ঘুম থেকে উঠেছি 11টায়। আপা আর আমার মা কিন্তু খুব তাড়াতাড়ি উঠে গিয়েছিল, কারণ বাড়ি ভর্তি মেহমান আছে। সিথির শ্বশুর, সিথির বর, দেবর সবাই আছে, আর আমরা তো আছি। তো খাওয়া দাওয়া তো করতে হবে। তো ঘুম থেকে উঠে কিন্তু আপা নাস্তা বানিয়েছে, বোয়া বানিয়েছে, আর বিভিন্ন আইটেমের ভর্তা বানিয়েছে। এগুলো আর কি আমি দেখি ঘুম থেকে উঠে বানিয়ে ফেলেছি। তারপরে তো রান্না বাড়ার তোড়জোড় চলছে, কারণ থাকে না গ্যাস। আর গ্যাস না থাকার কারণে কিন্তু আমরা এলপি গ্যাসে রান্না করি। যে দেখো, এলপি 2 বার্নারের চুলা ব্যবহার করছি। আপা কিন্তু আগের দিন সব কিছু কেটে ধুয়ে পরিষ্কার করে রেখে দিয়েছিল, যেমন বিভিন্ন মাছ, মাংস, পেঁয়াজ, আদা রসুন। তো আমি ভাবলাম যে রান্নাটা বসিয়ে দিই। আসলে আপা এক হাতে এত কাজ করছে, আর দেখা যায় এক হাতে কাজ করতে গেলে কতটা যে কষ্ট হয় এটা আমি খুব ভালো করেই জানি। তো আমার দুলাভাই যাওয়ার সময় বলে গেল আর কি আমি যেন থেকে যাই আর রান্না বাড়ায় যেন আপাকে হেল্প করি। তাই ঘুম থেকে উঠে আর চলে আসেনি। আমি চলে আসতে চেয়েছিলাম নাফিকে নিয়ে, তো নাফি তো আসবেই না, তাসতেমও আসবে না, আর আমি একা বাসায় যেয়ে কী করবো, তাই থেকে গেলাম। আর এই যে এখন রান্না বাড়া শুরু করে দিয়েছি, কারণ দুপুরে সবাই খাওয়া দাওয়া করবে, না তো অনেকটা দেরি হয়ে যাবে। তাই ঘুম থেকে উঠে নাস্তাও এখনও খাইনি, রান্না বাড়া বসিয়ে দিয়েছি। আর আপাই দিক দিয়ে করলা ভাজি করেছে। আসলে করলা ভাজিটা চিংড়ি মাছ দিয়ে খেতে খুব পছন্দ, আমার পরিবারের সবাই খুব পছন্দ করে, আমার আব্বা, সিথির শ্বশুর, দুলাভাই, আমার হাজব্যান্ড। তো এই কারণে আজকে ভাবলাম করলা ভাজি করি। পোলাও, মাংস, মাছ, ভাজি, ডাল সব কিছুই আছে। প্রথমেই কিন্তু আমি দেশি যে কাজলি মাছটা ভুনা করে নিয়েছি। আর এটা হচ্ছে দেশি মুরগি বলে 2টা নিয়েছি। দেশি মুরগিটা ভুনা ভুনা করব। আর আরেক চুলে কিন্তু বেলে মাছ বসিয়ে দিয়েছি। তবে বেলে মাছটা এত নরম, এটাকে খুব আর কি ঠান্ডা মাথায় হ্যান্ডেল করতে হয়, না তো ভেঙে যাবে। তো রান্নাটা বসিয়ে দিয়ে তারপরে যে আপা বউয়া রান্না করেছে, সকালবেলা ভর্তা বানিয়েছে, ভাবলাম যে একটু খেয়ে নিই। এত মজার খাবার, তারপর কিন্তু আমার গলা দিয়ে নামছে না। আসলে শরীর ভালো না থাকলে মুখে কোনো রুচিই থাকে না। সবাই খেয়েছে, শুধু আমি খাওয়া রয়ে গেছে। আর আপা কিন্তু সকালবেলা ডাল ভাজিও করেছিল। ডাল ভাজি এত মজা হয়, আমার আপার হাতে মনে হয় যেন হোটেল থেকে আনিয়েছে। তো সাথে যে আচার আছে, একটা হচ্ছে টক ঝাল আর একটা হচ্ছে যে টক মিষ্টি। আমার কাছে তবে টক মিষ্টি আচারটাই বেশি ভালো লাগে খিচুড়ি দিয়ে খেতে, বা আমি পোলাও দিয়েও খাই জানো। তো যাই হোক, এরপর কিন্তু নাস্তা খেয়ে নিলাম, খেয়ে আবার চলে আসছি রান্নাঘরে। তো মোটামুটি কিন্তু আমার রান্নার শেষ পর্যায়ে। আর আপা ফলি মাছ কিন্তু কোফতা করে ফ্রিজে রেখে দিয়েছিল, এখন ফলি মাছটা ভেজে নিব। এই ফলি মাছটাও কিন্তু আমাদের দেশে খুবই বিখ্যাত, আর এটা খেতে যে কি মজার, তবে এটা আর কি করতেও কিন্তু কষ্ট হয়। ফলি মাছের কোফতা এটা আমরা সবাই জানি, এটা বানাতে কতটা কষ্ট হয়, তবে খেতে কিন্তু অনেক মজা। চুলে আমি ভাজতেছিলাম, আর এখান দিয়ে শুনি যে জুয়ের পরের গলা শোনা যাচ্ছে। আসলে তাজও আজকে দেশে চলে যাবে, কারণ ঈদ তো খুব কাছাকাছি চলে আসছে, আর ওর যাবার সময় কিন্তু হয়ে আসছে। তো ওর যাবার কথা ছিল ঈদের ঠিক আগের দিন, কিন্তু সবাই তখন নিষেধ করেছে যে একদিনের জন্য যে লাভ নেই, কারণ ঈদের দিন তো সব জায়গায় বন্ধ থাকে। এই কারণে সময়টা চেঞ্জ করে এখন আর কি একটু সময়টা বাড়িয়ে নিয়েছে যে ঈদের পরে যাবে। তাই আজকে জুইতা আছে আর কি ওর গ্রামে চলে যাবে, জুইকে নিয়ে নতুন বউ যাবে শ্বশুরবাড়ি আজকে। তো দেখা করতে আসলে আমাদের সাথে, এই কারণে কিন্তু আজকের দাওয়াতে তাজ অ্যাটেন্ড করতে পারলো না। আপা কিন্তু বলেছিল, তবে জুই আর তাজকে কিন্তু গতকাল দাওয়াত করে খাইয়েছে। ওই যে বিবিখানা পিঠে করে রেখেছিল না, আমি এসে দেখি ওই জামাইদের জন্যই করেছিল। আর জামাইয়ের গিফটও কিন্তু দিয়ে দিয়েছে, আমিও কিন্তু জামাইয়ের গিফট দিয়ে দিয়েছিলাম। তবে টাকাটাই দিয়েছি আমরা, যেন ওর পছন্দ মতো জিনিস কিনে নিতে পারে। তো জুই আর তাজ চলে গেল, আমার ছোটো বোনও চলে গেল। আর এই যে আমার কিন্তু মাছ ভাজা এখনও শেষ হয় নাই, মাছটা কিন্তু লো আঁচে ভাজতে হয়। তো আমি কাজ করছিলাম আর একটু পরপর ওদের সাথে যে অ্যাটেন্ড করছিলাম। সিথির মনটা ভীষণ খারাপ, ওই যে দেখলে না এক পাশে বসেছিল, তো ও কিন্তু কিচ্ছু খাচ্ছে না, ওকে যেটা সাধে সেটাই খাবে না। আসলে কোথাও থেকে এসে কিছুই খেতে পারে না। রোমিওরও সেম অবস্থা। আমরা প্ল্যান করে রেখেছিলাম আসলে কত কিছু খাওয়াবো, বা ওরাও প্ল্যান করেছিল এটা খাবে সেটা খাবে, কিন্তু কিছুই খেতে পারে না এসে। রোমিওর তো জ্বরে আর কি ভুগছে, কয়েকদিন জ্বরে চলে আসছিল। আর শীতেরও শরীরটা ভালো না, তবে শীতে কিন্তু অনেক কান্না করেছে, মানে এত হাউমাউ করে কান্না করেছে হঠাৎ করেই। তো ওর আর কি যাবার কথা মনে হয়ে যে ওখানে গেলে তো একদম একা একা থাকবে, কাউকে দেখবে না, এই কথা ভেবেই ও অনেক কান্না করেছে, আমার মাও অনেক কান্না করেছে, মানে নাতিনের জন্য। তো এরপর দেখো রান্নাবাড়া কিন্তু সব কিছু হয়ে গেছে, আর এখন সবাই একসাথে খেতে বসেছে। যেহেতু ডাইনিং টেবিলটা ছোট, এত মানুষ ধরবে না, তাই পাটি বিছিয়ে সবাই একসাথে খেতে বসছি, আর এটা দেখতে কিন্তু ভীষণ ভালো লাগছে। তো এই যে দেখো, সিথি এখনও কিচ্ছু খায়নি, জাস্ট এক মুঠ ভাত নিয়ে শুধু ডাল দিয়ে খেয়েছে। আপা আবার হচ্ছে মাসকলাই ডাল একদম ঘন করে রান্না করেছিল। আমার আব্বার শরীরটাও ভালো না, আব্বার মানে কয়েকদিন ধরে মুখে কোনো রুচি নেই, শুধু বলছে জিহ্বার মধ্যে কোনো স্বাদ পায় না, এছাড়াও পেটে একটু সমস্যা দেখা দিচ্ছে।
আব্বাও কিছু খেতে পারে নাই। তো যাই হোক, খাওয়া দাওয়া সবাই করেছে, এরপরে আমরা সবাই মিলে খাওয়া দাওয়া করেছি। আর এখন ঘড়িতে ঠিক 4টা সাড়ে 4টার মতো বাজে। আমি সিথি বের হয়েছি, রোমিও বের হয়েছি। তো সিথির টুকিটাকি কিছু জিনিস কিনবে। আসলে এই একটা ভিডিওর মধ্যে যেহেতু সিথি চলে যাবে, তো আমি সব কিছু দেখানোর ট্রাই করেছি কি আমরা কিনলাম, তারপর হচ্ছে গুজগাছ থেকে শুরু করে খাওয়া দাওয়া থেকে শুরু করে। তো বন্ধুরা, আজকের ভিডিওটি তোমাদের কাছে কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টস করে জানিও। আমাদের বাসার খুব কাছে এই শোরুমটা, এখান থেকে র্যাকেট নিতে আসছে সিথি আর রোমিও অস্ট্রেলিয়া নিয়ে যাবে। এখানে তো র্যাকেটের দামগুলো শুনে মানে আমার মাথায় হাত, এক একটা র্যাকেট নাকি 25,000 30,000 টাকা করেও আছে। তো আমরা এত দামি র্যাকেট নিব না। একটা নিয়েছি সিথির জন্য, এটা নিয়েছে 4,500 টাকা, আর একটা নিয়েছে রোমিওর জন্য, ওটা নিয়েছে 3,500 টাকা, মানে টোটাল 8,000 টাকা নিয়েছে দুইটা ব্যাগ। সাথে নিয়েছি দুইটা ককসেট, তবে ককসেটটা আমার হাজব্যান্ড গিফট করেছে, সেখানে সম্ভবত 1400 টাকা গিয়েছে। তবে এখানে র্যাকেটটা কিন্তু একদম রেডি পাওয়া যায় না, চুজ করতে হয়। তারপরে কিন্তু তারা এই যে মেশিনটা দেখছো, এই মেশিনের সাহায্যে রগগুলো বেঁধে দেয় র্যাকেটের মধ্যে। তো দোকানে গিয়ে সব কিছু বুঝিয়ে দিয়ে আমরা চলে আসছি, আর বললো আমাদের ঘন্টাখানেক পরে আসার জন্য। তো এই ঘন্টাখানেক ভাবলাম যে আমরা একটু বাইরে কাটিয়ে যাই। দেখো এখনও কি জ্যাম রাস্তার মধ্যে, মানে প্রচুর গাড়ি ঘোড়া কিন্তু। আর বৃষ্টি যে হয়েছে তারপরেও কিন্তু মানুষজনকে বসে নেই, যে যার প্রয়োজন মতো চলে আসছে। আমরা যেমন আমাদের প্রয়োজন মতন বাইরে চলে আসছি। চলে আসলাম টোকিও স্কোয়ারে। তো সিথি বললো ও কিছু নোজপিন দেখবে, কানের জন্যও দেখবে, আর হচ্ছে একটা আর কি নাকের জন্যও দেখবে। ছোট ছোট যে নোজপিনগুলো হয় সেগুলো কিন্তু কানে পড়তে বেশ ভালোই লাগে। আর এসে দেখে মার্কেটের ভিতরে আমি তো অবাক, মানে এত মানুষ এই বৃষ্টির মধ্যেও। তো ভেবেছিলাম শুধু আমরাই বুঝি বের হয়েছি। মার্কেটে এসে তো দেখি আল্লাহ, দাঁড়ানোর পর্যন্ত জায়গা নেই, এত মানুষ চলে আসছে। আসলে সামনে ঈদ, সেজন্য মানুষের কিছু কেনাকাটা তো আছে। এছাড়াও দেখা যায় অনেকে গ্রামে চলে যাবে, হয়তো বা এ কারণেই মার্কেটগুলোতে এত ভিড়। তো মার্কেটে এসে 2-3টা দোকান আগে দেখেছি, সেখানে পছন্দ হয়নি। এরপরে এই দোকানটার মধ্যে নোজপিনগুলো খুব ভালো লাগছে, তো ভাবলাম একটুখানি ক্যাপচার করে নিই। আর সিথি কিন্তু একদম ছোট সাইজের নিচ্ছে, রোমিও বলছে যে একটু বড় সাইজের নাও, কিন্তু ও বলছে যে ছোটোগুলোই পছন্দ। আর এখানে খুব সুন্দর সুন্দর আংটির কালেকশন, মানে আংটিগুলো দেখে আমার এত ভালো লাগছে, মনে হচ্ছিল সবগুলো আংটি তুলে নিয়ে যায়। এছাড়াও কিছু কিন্তু চুড়ির কালেকশনও আছে, তোমাদের দেখাবো। তো বসে বসে কী করবো, সিথি দেখছে আর কি নোজপিন, আর আমি দেখছি চুড়ি। চুড়িগুলো সলিটের মধ্যে খুব সুন্দর, আর কয়েক সেট চুড়ি দেখেছি, তারপর হচ্ছে চূড় দেখেছি, ভালো লেগেছে। দেখি যদি বানায় কখনো, ইনশাল্লাহ যদি আল্লাহ কপালে রাখে হতেও পারে। আর এই যে একজোড়া নোজপিন নিয়েছে কানের জন্য। আমি দোকানে গিয়ে বলেছিলাম যে 2টা করে তলসা দিয়ে দেবেন, অনেক সময় দেখা যায় তলসাটা বাঁকা হয়ে যায় বা হারিয়ে যায়, এই কারণে কিন্তু 2টা করে তলসা দিয়ে দিয়েছে। আর এটা নিয়েছে নাকের জন্য। এখন গোল্ডের এত দাম, কতটুকুই বা গোল্ড হবে এই 3টা মিলিয়ে, কিন্তু দাম কত দিয়েছে জানো? 4200 টাকায় এই 3টা জিনিস। দামটা তোমাদের বলে দিলাম। আর এরপর এখান থেকে কেনাকাটা করে আমরা কিন্তু গিয়েছিলাম চাদরের দোকানে, সেখান থেকে চাদরও নিয়েছি। এরপরে চলে আসছি বাসায়। সিথি আমাকে জিজ্ঞেস করেছিল বারবার আমি কিছু খাবো কিনা, বা আমি ওকে জিজ্ঞেস করেছিলাম যে ফুচকা খাবে কিনা বা বার্গার খাবে কিনা। এগুলো কিন্তু ও অস্ট্রেলিয়ায় থাকতে বলেছিল যে দেশে এসে ফুচকা খাবে, বার্গার খাবে, কিন্তু এতটুকু সময়ের মধ্যে আর এই যে বিয়ে শাদী গেল, ঘোরাফেরা আছে, সব কিছু মিলিয়ে আর খাওয়া হয়নি। তো সিথির শ্বশুরও বলেছিল যে ফুচকা খাওয়া কিনা বা বার্গার খাওয়া কিনা, আনিয়ে দেবো কিনা। সিথি বলছে যে না, খাবো না। আমিও কিছু খাইনি, বাসায় চলে আসছি। বাসায় এসে বললাম যে চা খাবি নাকি। চায়ের কথা শুনে একটা লাফ দিয়ে উঠেছে, বলে যে আন্টি আপনার হাতের চা এসে খাইনি, চা বানান। তারপরে সবার জন্য চা বানালাম এবং সবাই খুব মজা করে খেলাম। খেলাম না তো আর কি, চা পান করলাম। এই যে এখানে বসে আছে দুলাভাইয়ের বিয়ায়, মানে সিথির শ্বশুর, তারপর হচ্ছে আমার হাজব্যান্ড। তো এই যে লাগেজগুলো দেখছো, এগুলো কিন্তু সব কিছুই ওরা নিয়ে আসছিল। 2টা ট্রলি একদম খালি এসেছে। কিভাবে জানো? অস্ট্রেলিয়ার এয়ারপোর্টে ওদের বলেছে যে জিনিসপত্র নাকি বেশি হয়েছে, নেওয়া যেতে পারবে না। ট্রলি অবশ্য অত ভরা ছিল না, ফাঁকা ফাঁকাই ছিল। তারপরেও দেখা যায় মেনটেন্যান্সের জন্য হয়তো ওরা বুঝতে পারে নাই, যদি একদম ঠেসে ঠেসে ভরতো তাহলে কিন্তু ওদের 4টা ট্রলিতেই হয়ে যেত, আরও জায়গা থাকতো। তো এই কথা চিন্তা করে যে আমার দুলাভাই এখন বললো যে সব কিছু আনো, আমি ঠিকঠাক করে দিই। এরপরে সবগুলো লাগেজ থেকে কাপড় চোপড় যা যা নেওয়ার ছিল বের করে আর কি 3টা ট্রলিতে ভরে দিয়েছে। একটা ট্রলি তো রয়েই গেছে, বড় ট্রলিটা আর কি নেয়নি, কারণ এয়ারপোর্টে আবার ধরবে। আর আরও একটা ট্রলি খালি রয়ে গেছিলো।
তো ওজন এখন মাপা হচ্ছে, প্রত্যেকটা ট্রলি ভরছে আর হচ্ছে ওজন মাপছে যেন ওদের কোনো কষ্ট না হয়। আমরা যে বিছানার চাদরটা কিনেছিলাম সেই চাদরটা পর্যন্ত দেখো মেপে তারপর হচ্ছে ট্রলিতে দিচ্ছে। আর ওই যে পাশে দেখা একটা বদনা দেখা যাচ্ছে, এই বদনাটা হচ্ছে সিথির আর কি যখন প্রথম যায় অস্ট্রেলিয়ায় তখন কিন্তু আর কি কিনে রেখেছিল যে বদনা নিয়ে যাবে, কিন্তু বদনাটা কিছুতেই দেওয়া হচ্ছিল না। এবার একদম আর কি ট্রলি ফাঁকা হয়েছে, এবার বললাম আমরা বদনাটা দিয়েই দিব, ওই যে দেখো বদনাটা ঢুকিয়ে দিচ্ছি। তো এটা নিয়ে আর কি সবাই খুব মজা করছিল। ওইখানে কিন্তু বিদেশে আসলে কুশার বা বদনা ওরা কেউ ব্যবহার করে না, কীভাবে কী করে আল্লাহ জানে। সিথি তো খুব কষ্ট করে বোতল দিয়ে বাথরুমে ম্যানেজ করে। তো সব কিছু গুছানো শেষ, সবাই খাওয়া দাওয়া করেছে। সিথি অবশ্য কিচ্ছু খেতে চায় নাই, রোমিও একটু হালকা পাতলা খেয়েছে, ওর শ্বশুরও খায়নি। তো সিথিকে জাস্ট আমার ছোটো বোন শুধু 2 ডলা ভাত আর কি মেখে খেয়ে দিয়েছে। আর জুইয়ের বড় কিন্তু এখান দিয়ে চলে গেছে ওদের আর কি গ্রামের উদ্দেশ্যে। তো তোমরা সবাই দোয়া করো আমার ভাগ্নেদের জন্য, ওরা যেন খুব ভালো থাকে, সুখে শান্তিতে থাকে। এই কয়েকটা দিন খুবই আর কি আমরা আনন্দে কাটিয়েছি, যেখানে গিয়েছি একসাথে যাওয়ার চেষ্টা করেছি, একসাথে থাকার চেষ্টা করেছি। আসলে আমার এই ভাগ্নেটা অন্যরকম, মানে ও আমাদের ছাড়া কিছুই বুঝে না। ও দেখো বাংলাদেশে যখন আসছে তখনও কিন্তু সাথে করে ও আর কি ওর শ্বশুরবাড়ি আমাদের নিয়ে গিয়েছে যে আমরা ওকে যেন পৌঁছে দিয়ে তারপরে আসি। তারপরে তো ফোনে কথাবার্তা হয়। এরপরে এই যে দেখো ঢাকায়ও যে কটা দিন ছিলাম প্রতিদিনই আপার বাসায় যাওয়া আসা করেছি। তারপরে দেখা যায় একসাথে যতটা সময় পেরেছি খাওয়া দাওয়া করেছি। ওই যে আমার ছোটো বোন ও আসছে, কারণ সিথি চলে যাবে আর ওকে এখন না আসবে। তবে জুয়েরও মনটা খারাপ যে যাওয়ার সময় থাকতে পারলো না। যাক, জুয়েরও তো এখন নতুন নতুন বিয়ে হয়েছে, আর বিয়ের পরে প্রতিটি মেয়ের লাইফস্টাইলে চেঞ্জ হয়ে যায়। এই হচ্ছে বিধাতার নিয়ম, মানে আমরা কিন্তু এক পাত্রে কখনোই থাকতে পারি না, পাত্র চেঞ্জ হয়। এটাই মেয়ে মানুষের জীবন, আজ এখানে তো কাল সেখানে। তো এখন ওরা চলে যাবে। এই যে আমার আব্বা মার থেকে বিদায় নিয়ে নিচ্ছে। মার মন অনেক খারাপ, কারণ তার বড় নাতিন বলে কথা। আসলে পরিবারের বড় সন্তান খুবই আদরের হয়, এটা আমরা কিন্তু সবাই জানি। সিথিও আমাদের খুব আদরের, খুব আপন। আর বিদায় বেলা খুবই কষ্টের হয়, বিদায় কখনো সুখের হতে পারে না। তবে এই আশায় আমরা থাকি, মনকে সান্ত্বনা দিই, ইনশাল্লাহ আবার আসবে। তো সবাই বিদায় দিয়ে দিল। এরপরে যে আমরা নিচে চলে আসছি, গাড়ি অপেক্ষা করছি। এখানে আমরা বড় একটা হাইস নিয়েছি, সাথে একটা প্রাইভেট কারও আছে। আজকে কিন্তু আমরা বেশি মানুষজন যাব না, যেমন আব্বা মা গিয়েছিল গতবার, পাচ্চিরা গিয়েছিল, মানে আমার মেয়েরা গিয়েছিল, লাবিব গিয়েছিল, জুই গিয়েছিল। তো আজকে শুধু আমি যাচ্ছি, আমার হাজব্যান্ড যাচ্ছে, আর আপাদুল্লা হয়ে যাচ্ছে, আর রোমিওর থেকে যাচ্ছে রোমিওর বাবা, রোমিওর ভাই। একটু বাই বাই দিয়ে দাও। তো এখন প্রায় ঘড়িতে 11:15টার মতো বাজে, আমরা বের হয়ে গিয়েছি। আর দেখো রাস্তাঘাটে কিন্তু এখনও অনেক মানুষজন যানজট আছে, আর রাস্তাটা ভীষণ ফাঁকা। আমরা এলিভেটেডে উঠে গিয়েছি, রাতের দৃশ্য কিন্তু দেখতে অন্যরকম একটা ভালো লাগে। রোমিও, আমি, আমার বোন, তারপর হচ্ছে দুলা ভাই বিয়ে উঠেছি হাইসে। আর প্রাইভেট কারে গিয়েছে হচ্ছে সিথি, সুজানা, নাবিব, রুসি। চাইলে কিন্তু আমাদের একটার মধ্যেই হয়ে যেত, একটু যদি চাপাচাপি করে বসা যেত, কিন্তু আমরা দুইটাই নিয়েছি যেন আরামে যাওয়া যায়। তো এয়ারপোর্টে চলে আসছি, কিন্তু প্রচুর ভিড়। আসলে সারা রাত দিন 24 ঘন্টাই ফ্লাইটের থাকে, মানুষজন যাওয়া আসা করে। আজকেও লোকজনের ভিড়। শুধু গতবার সিথিকে যখন দিতে আসছিলাম, ও যখন একা গিয়েছিল তখন একদম এয়ারপোর্টটা ফাঁকা ছিল। আর ফাঁকা জায়গা পেয়ে বাচ্চারা যে কী মজা করেছিল, ট্রলি নিয়ে একবার এ মাথা তো সে মাথা। তো যখন আমরা যাচ্ছি 4 নম্বর কাউন্টারের সামনে, সিথিরা নাকি 4 নম্বর কাউন্টারে গিয়েছে। আর এখন আসলে ওরা একটু পরে ঢুকে যাবে, আর ঢুকে গেলে তো আর বের হবে না। তো যাওয়ার আগে কিছু স্মৃতি আমাদের সাথে থাকুক।
কি বলবো আসলে কোনো কথাই মুখ দিয়ে বের হচ্ছিল না, শুধু তাকিয়ে তাকিয়ে আমরা দেখছিলাম ওদের বিদায়ের বেলায়। মনটা আমাদের ভীষণ খারাপ ছিল, বিশেষ করে আমার আপা দুলা ভাইয়ের ভীষণ মন খারাপ। আর এই যে রসির মনও খারাপ, ওর ভাই ভাবে চলে গেল। তো আমরা ভেবেছিলাম সিথি রোমিও হয়তো বা একটু আসবে, এসে আমাদের একটু হাই দিয়ে চলে যাবে। কিন্তু প্রায় 15 থেকে 20 মিনিট আমরা দাঁড়িয়েছিলাম, তারও বেশি মনে হয় 8 ঘন্টার মতো দাঁড়িয়েছিলাম। তো যখন দেখি ও আসছে না, তখন আমি একটা ফোন দিয়েছিলাম যে তোরা কোথায়, আর কি আসবে না? বললো যে না আন্টি, আমরা তো আর কি ইমিগ্রেশন পার হয়ে গেছি, এখন অপেক্ষা করছি প্লেনের জন্য। তো যেহেতু আর আসবে না, তাহলে তো আমাদের আর দাঁড়িয়ে থেকে লাভ নেই। আসলে ওই আর কি পরিস্থিতি ছিল না, ইমিগ্রেশনের কাজ তাড়াতাড়ি শেষ করে ওরা একদম ভিতরে ঢুকে গিয়েছে। তো আমরা বাসায় চলে আসলাম, আর বাসায় এসে এখন আমি আর কি একটু পরে আবার আমার বাসায় চলে যাব। আফি তাসনিম রয়ে গেছে আপার বাসায়, ওদের নিয়ে যাব। এছাড়াও খাওয়া দাওয়া করে নাই, কারণ আজকে তো 2 দিন ধরে আমি আপার বাসায় ছিলাম, বাসার মধ্যে আব্বা মাও ছিল। তো এই যে আস্তে আস্তে আমাদের প্রায় 12:30টার মতো বেজে গেছে। বাসায় আসতে আসতে গাড়িতে বসে আমরা 2বার ফোন দিয়েছিলাম ভিডিও কলে। তো ওরাও অপেক্ষা করছে, প্লেনের সময় হয়ে আসছে ওদেরও, বেশি আর সময় নেই, কারণ 1টা বাজে ওদের হচ্ছে আবার ফ্লাইট। তো বাসায় চলে আসলাম। এই যে দেখো পিচ্ছি পাচ্ছিরা এখনও সবাই জেগে আছে। তারপরে যে এখন আমরা খাওয়া দাওয়া করব। আমার মা আছে, আমার ভাইয়ের বউ আছে, আব্বাও জেগে আছে। তো বন্ধুরা, আজকের মতো ভিডিওটি এই পর্যন্ত। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।